ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হোয়াট ননসেন্স! এবার আপনি কি শুরু করেছেন মিস প্রিয়াঙ্কা? এগুলো আপনার থেকে তো আমি কখনোই আশা করিনি। আপনার সঙ্গে যেটা করার কথা, আপনি যেটার উপযুক্ত, আমি সেটাই করেছি। এবার আপনি আমাকে আপনার কোম্পানিতে রাখতে পারেন, নয়তো বিদায় করতে পারেন। তার মানে তুমি এসব কিছু জেনে শুনে ইচ্ছে করে আমার সঙ্গে করছো, তাই না? হ্যাঁ, একদমই তাই। আমি সবকিছু জেনে শুনেই করছি। আপনাকে তো আমি বলেই দিয়েছিলাম আপনি আমার পেছনে লাগবেন না, তাহলে এর পরিণাম খুব খারাপ হতে পারে। কিন্তু আপনি তো আমার কথাই শুনলেন না। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। এতক্ষণে আমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি আমার বউ বানিয়ে এই ছাড়বো। তাছাড়া একটা কথা তুমি খুব ভালো করেই জানো, আমি যখন কোনো একটা কথা বলি তখন সেটা করেই ছাড়ি। আমি তো আপনাকে বলেই দিয়েছি আপনার সেই আশা কোনোদিনও পূরণ হবে না। তারপরও আপনি কেন আমার পেছনে পড়ে আছেন? আপনার কি লজ্জা বলতে কোনো কিছুই নেই নাকি? ভালোবাসি তোমায় আর তোমাকে বউ বানাতে চাই, সেখানে লাজ লজ্জা জিনিসটা আসবে কোথা থেকে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তাছাড়া এমন তো নয় যে তোমার ফ্যামিলি তোমাকে আমার হাতে তুলে দিতে চায় না। তোমার ফ্যামিলিও তো চায় তুমি আমাকে বিয়ে করো আর আমার সঙ্গে সংসার করো। তাহলে তোমার সমস্যাটা কোথায় সেটাই আমাকে বলো। আমার সমস্যা কোথায় সেটা আপনি বুঝতে পারেন না, নাকি বুঝতে চাইছেন না? আপনি জানেন না আপনাকে আমার পছন্দ নয়? কেন পছন্দ নয়? আমি কোন দিক থেকে তোমার অযোগ্য? আমি দেখতে খারাপ, অসুন্দর, আনস্মার্ট, গাইয়া ভূত? আপনার সঙ্গে এত কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। নেহাত চাকরিটা আমার প্রয়োজন, তাই চাকরিটা করতে এসেছিলাম। তবে বিশ্বাস করুন, কাল থেকে আমি আর আপনার অফিসে আসবো না। যদি না খেয়ে মরেও যাই, কোথাও চাকরি নাও পাই, তারপরেও আপনার মতো লোকের চাকরি আমি কখনোই করব না। এই কথা বলে প্রিয়াঙ্কা তখনই হনহন করে অফিস থেকে বের হয়ে চলে গেল। এদিকে রাফি অফিসের কেবিনে বসে। তখনই প্রিয়াঙ্কার বাড়িতে ফোন দিল। দুবার ফোনটা বাজতেই প্রিয়াঙ্কার বড় ভাবি ফোনটা রিসিভ করলো। আর তখন রাফি ওনাকে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম ভাবি, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই, আল্লাহর রহমতে ভালোই আছি। তুমি হঠাৎ কি মনে করে ফোন দিলে? ভাবি, আসলে আমি খুব বড় একটা সমস্যায় পড়েছি, তাই আপনাকে ফোন দেওয়া। দেখুন, আপনারা তো সবাই জানেন আমি প্রিয়াঙ্কাকে বিয়ে করতে চাই, কিন্তু প্রিয়াঙ্কা আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। এসব তুমি কি বলছো? আমরা সবাই তো প্রিয়াঙ্কাকে অনেক বুঝিয়েছি। প্রিয়াঙ্কা তো আমাদের সামনে বলেছে সে তোমাকে বিয়ে করবে। তাহলে এখন আবার এসব কথা কেন বলছে? হ্যাঁ, আমিও তো সেটাই বুঝতে পারছি না। আমার মনে হয় প্রিয়াঙ্কা অন্য কাউকে পছন্দ করে, তাই আমাকে কোনো পাত্তা দিচ্ছে না। আরে না, সেরকম কোনো ব্যাপার নয়। প্রিয়াঙ্কা অন্য কাউকে পছন্দ করতেই পারে না। আর তার যদি অন্য কোনো ছেলের সঙ্গে রিলেশন থাকতো, তাহলে সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারতাম। ঠিক আছে ভাবি, তাহলে প্রিয়াঙ্কা বাসায় যাওয়ার পর তার সঙ্গে ফাইনালি কথা বলবেন। সে চাইলে এই সপ্তাহে বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। হ্যাঁ ভাই, তুমি কোনো চিন্তা করো না। প্রিয়াঙ্কাকে যেভাবেই পারি আমরা সবাই মিলে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে নেব। হাজার হোক তুমি ওকে পছন্দ করো বলে কথা। তোমার মতো সুপাত্রকে কেউ হাতছাড়া করতে চায় নাকি? আচ্ছা ভাবি, ঠিক আছে, ভালো থাকবেন। রাখলাম তাহলে, আমার আবার অফিসে কাজ আছে। এই কথা বলে রাফি ফোনটা কেটে দিল। আর এদিকে প্রিয়াঙ্কার ভাবি তখনই চিৎকার শুরু করে বাড়ির সবাইকে এনে জড়ো করলো। প্রিয়াঙ্কার ভাবির চিৎকার শুনে সবাই প্রিয়াঙ্কার ভাবিকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে, তিনি এভাবে চিৎকার করছেন কেন। তখনই প্রিয়াঙ্কার ভাবি সবকিছু সবাইকে খুলে বলে। আসলে প্রিয়াঙ্কা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা একটা মেয়ে। তার ফ্যামিলির আর্থিক অবস্থা খুবই খারাপ। তারা দুই ভাই এক বোন। প্রিয়াঙ্কার বয়স যখন 5 বছর তখন তার বাবা মারা যান। এরপর থেকে তাদেরকে খুব কষ্ট করে এই পর্যন্ত আসতে হয়েছে।
প্রিয়াঙ্কার আম্মু খুবই অসুস্থ, তাই তিনি চাইছিলেন বেঁচে থাকতে প্রিয়াঙ্কাকে বিয়ে দিয়ে আপদ মুক্ত হতে। তাই তো প্রিয়াঙ্কার বিয়ের জন্য পাত্র খোঁজ করছিলেন। এমন সময় হঠাৎ করে প্রিয়াঙ্কার চাকরিটা হয়ে যায় রাফির অফিসে। রাতে যেদিন প্রিয়াঙ্কাকে প্রথম দেখে তখনই সে প্রিয়াঙ্কাকে পছন্দ করে ফেলে। এক কথায় যেটাকে বলা চলে লাভ ইজ ফার্স্ট সাইট। প্রথম দিন সে প্রিয়াঙ্কাকে কোনো কিছু না বললেও দ্বিতীয় দিন যখন প্রিয়াঙ্কা চাকরিতে জয়েন করে সেদিনই রাফি প্রিয়াঙ্কাকে তার মনের কথা জানায়। আর প্রিয়াঙ্কা তখন সরাসরি রাফিকে রিজেক্ট করে দেয়। এমন নয় যে প্রিয়াঙ্কা অন্য কাউকে পছন্দ করে কিংবা ভালোবাসে। আসলে প্রিয়াঙ্কা এই মুহূর্তে ফ্যামিলির দায়িত্ব নিতে চায়। তার দুই ভাই অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করিয়েছে, তাই সে তার ভাইদের প্রতিদান দিতে চায়। সেই জন্য প্রিয়াঙ্কার এরকম সিদ্ধান্ত নেওয়া আছে। এখন চাকরি করবে এবং ফ্যামিলির মানুষদের পাশে দাঁড়াবে। কিন্তু রাফি প্রিয়াঙ্কাকে প্রথম দেখেই অনেক বেশি ভালোবেসে ফেলেছিল, তাই সে তাড়াতাড়ি প্রিয়াঙ্কাকে বিয়ে করতে চাইছিল। সেই জন্যই সে প্রিয়াঙ্কার ফ্যামিলির খোঁজ নিয়ে তাদের বাড়িতে গিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। প্রিয়াঙ্কার ফ্যামিলির মানুষ রাফির মতো একটা ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, এটাকে যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো মনে করে। রাফি যেদিন প্রিয়াঙ্কাদের বাড়িতে প্রথম আসে প্রিয়াঙ্কার সঙ্গে নিজের বিয়ের ব্যাপারে কথা বলতে, সেদিনই তার ফ্যামিলির মানুষজন রাফিকে অনেক বেশি আপন করে নেয় এবং তারা রাফিকে এরকম কথা দেয় যে প্রিয়াঙ্কাকে যাই কিছু হয়ে যাক না কেন বিয়ে রাফির সঙ্গেই দেবে। পাই রাফি ও মনের সাহস আর শক্তি নিয়ে প্রিয়াঙ্কাকে ইমপ্রেস করার প্রচেষ্টা চালাতে থাকে, কিন্তু প্রিয়াঙ্কা বরাবরের মতোই রাফিকে অ্যাভয়েড করে চলে। এদিকে সেদিন অফিস শেষ করে সন্ধ্যাবেলা যখন প্রিয়াঙ্কা বাড়িতে আসলো, ড্রয়িং রুমে প্রবেশ করেই সে একদম হতবাক। তার পুরো পরিবার ড্রয়িং রুমে বসে আছে, তার দুই ভাই দুই ভাবি এবং তার আম্মা। সে তাদেরকে দেখে একটু অবাক হয়েই বলে, কি ব্যাপার, তোমরা সবাই এখানে এভাবে বসে আছো কেন? তোমাদেরকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে। কিছু হয়েছে বাসায়? তখন প্রিয়াঙ্কার বড় ভাই প্রিয়াঙ্কাকে কোনো কিছু বলতে চাইলেও প্রিয়াঙ্কার ভাবি প্রিয়াঙ্কার বড় ভাইকে থামিয়ে দিয়ে নিজেই বলতে লাগলো, কি হয়েছে সেটা আমাদের কাছে তুমি জিজ্ঞাসা করছো? এটা তো তোমার কাছে আমাদের জিজ্ঞেস করার কথা। তুমি নিজেকে কি মনে করো, ঐশ্বরিয়া রায় নাকি? আমি নিজেকে ঐশ্বরিয়া রায় মনে করব কেন? ইনফ্যাক্ট আমি নিজেকে খুবই সামান্য একজন মানুষ মনে করি। এখন বলো তোমাদের কি হয়েছে? তোমরা কেন আমার সঙ্গে এরকম আচরণ করছো? আর সবাই কেনই বা এভাবে রেগে আছো? সহজ ভাষায় বলি তোমাকে, তুমি রাফিকে কি বলেছো? যেটা বলার সেটাই বলেছি। দেখো ভাবি, আমি আমার ফ্যামিলিকে কারোর দয়ায় বাঁচিয়ে রাখতে চাই না। আমি জানি সে তোমাদেরকে কি বলেছে, কিন্তু আমি এটা কখনোই একসেপ্ট করব না। আমি চাই না আমার ফ্যামিলির মানুষজন কারোর দয়ায় বেঁচে থাকুক। আমি নিজের যোগ্যতায় চাকরি নিয়েছি। এরপর প্রিয়াঙ্কা কিছু বলতে চাইছিল, কিন্তু তার ভাবি তাকে সেই সুযোগটা না দিয়ে ধমক দিয়ে বলতে লাগলো, একদম চুপ করো তুমি। তোমার কাছ থেকে কোনো কিছুই শুনতে চাই না। তুমি চাও না আমরা ভালো থাকি, তাই না? তুমি কি নিজের চোখে দেখোনি তোমার দুই ভাই তোমাকে পড়াশোনা করে এতদূর নিয়ে এসেছে আর কতটা পরিশ্রম করেছে? তারপরেও তুমি হাতের লক্ষ্যে পায়ে ঠেলতে চাইছো। তুমি এরকম কেন বলো তো? দেখো ভাবি, তোমরা যেটাকে লক্ষ্মী মনে করছো, আমি সেটাকে দয়া মনে করি। আমি চাই না আমার পরিবার কারোর দয়ায় বেঁচে থাকুক। চুপ কর, তুই অনেক বড় হয়ে গেছিস, তাই না? আমরা কি তোর খারাপ কিছু চাই নাকি? আমরা তো যা করছি তোর ভালোর জন্যই করছি। তুই রাজরানী হয়ে থাকবি, তুই তারপরও কেন তুই সেটা বুঝতে চাইছিস না? ভাইয়া প্লিজ, তোমরা আমার কথা বোঝার চেষ্টা করো। তোর কোনো কথাই বুঝতে চাই না। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। এক সপ্তাহের মধ্যেই রাফির সঙ্গে তোর বিয়ে দেব। এখন তুই কি করবি সেটা ভেবে নে। তুই যদি রাফিকে বিয়ে না করিস তাহলে আমরা ভুলে যাব আমাদের কোনো বোন ছিল। আরে ভাইয়া কি বলছো? সত্যি দেখছি তোমাদের সবার মাথা একদম খারাপ হয়ে গেছে। তখনই পাশ থেকে প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কাকে বলে, হ্যাঁ, তুই একদম ঠিকই ধরতে পেরেছিস, কিন্তু সেটা আমাদের নয়। তোর মাথা খারাপ হয়েছে? রাফির মতো একটা ছেলেকে তুই অ্যাভয়েড করছিস, কিন্তু কেন সেটা বলতে পারবি কি? আমাদের পারবি না। দেখ মা, আমরা সবাই তোর ভালো চাই, আর তুইও তো চাস আমরা ভালো থাকি। তাহলে তুই রাফিকে বিয়েটা করে নে, এটা আমাদের সবার অনুরোধ। আম্মু, আমি তো ভেবেছিলাম সবাই আমাকে নাম বুঝলো, তুমি অন্তত আমাকে বুঝবে, কিন্তু অবশেষে তুমিও আমার সঙ্গে তাল মেলাচ্ছ। আমি সবার সঙ্গে তাল মিলাচ্ছি না, যেটা সঠিক সেটাই বলছি, যেটা তোর জন্য ভালো হবে আমি সেটাই বলছি। প্লিজ লক্ষ্মী মেয়ে আমার, আর অমত করিস না।
এই বলে সবাই মিলে প্রিয়াঙ্কাকে আবারও বোঝাতে শুরু করে। অবশেষে সবার কাছে প্রিয়াঙ্কার হার মানতে হয়। অবশেষে প্রিয়াঙ্কা রাজি হয় রাফিকে বিয়েটা করে নিতে। প্রিয়াঙ্কা রাফিকে বিয়ে করতে রাজি হয়েছে। এই কথা শুনে প্রিয়াঙ্কার ফ্যামিলির সবাই অনেক বেশি খুশি হয় আর সঙ্গে সঙ্গে রাফিকে ফোন দিয়ে এই খুশির খবরটা জানায়। রাফিও এই খবরটা শুনে অনেক খুশি হয়, কারণ সে তো প্রিয়াঙ্কাকে অনেক বেশি ভালোবাসে। তাই রাফি তখনই তার লন্ডনে থাকা বাবা মাকে ফোন দিয়ে এই কথাটা জানায়। রাফি প্রিয়াঙ্কাকে বিয়ে করুক এই বিষয়টা আর রাফির বাবা মা সঠিকভাবে নিতে পারছিল না, কারণ তারা ভেবেছিল তাদের ছেলের জন্য কোনো বিদেশিনীকে নিজের ঘরের পুত্রবধূ বানিয়ে নিয়ে আসবে। কিন্তু রাফি তাদের আশার গুড়ে বালি ঢেলে দিল। রাফির বাবা রাফির এই কথা শুনে রাফিকে বলল, রাফি, এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কি না অবশেষে একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করবে? এই দিন দেখার জন্য আমরা কি না তোমাকে পড়াশোনা করিয়ে মানুষ করেছি? তোমার পিছনে এত এত টাকা খরচ করেছি। হ্যাঁ, তো তোমরা কি বলতে চাইছো? তোমরা আমাকে টাকা পয়সা খরচ করে বড় করেছো, তাই বলে কি আমার নিজের ইচ্ছার কোনো দাম নেই? তোমার ইচ্ছার কোনো দাম নেই সেটা আমরা তোমাকে কখন বললাম? দেখো, আমাদেরও তো একটা পছন্দর অপছন্দর ব্যাপার আছে। আমরা তোমার মা বাবা, তুমি এইভাবে আমাদের সাথে কেন কথা বলছো? দেখো, আমি জানি আমি তোমাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করিনি, আর তোমরা আমার মা বাবা সেটা জেনেই কিন্তু আমি তোমাদের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে চেয়েছি, কারণ আমি চাই আমার শুভ দিনে আমার মা বাবা উপস্থিত থাকুক এবং আমাকে আশীর্বাদ করুক। আমরা তোমার এই বিয়েতে কোনোভাবেই সন্তুষ্ট হতে পারলাম না। আমরা চাই তুমি ওই মেয়েকে ভুলে যাও। আমরা দেখে শুনে অনেক ভালো মেয়ের সাথে তোমার একটা বিয়ে দেব। আই এম সরি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার সিদ্ধান্ত যদি এরকমও হয় আমি এই মেয়েটাকে বিয়ে করলে তুমি তোমার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করবে, তারপরেও আমার সিদ্ধান্ত কখনো নড়চড় হবে না। এই কথা বলে রাফি ফোনটা কেটে দিল। আর এদিকে রাফির বাবা তখন রাফির আম্মুকে বলতে লাগলো, দেখলে তো তোমার ছেলের কাণ্ড? আমি এই জন্যই তোমাকে বলেছিলাম তোমার ছেলের বাংলাদেশে যাবার কোনোই প্রয়োজন নেই। আমি ওখানে গিয়ে ওখানকার ব্যবসা সামলাতে পারবো, কিন্তু তুমি ছেলেটাকে বাংলাদেশে পাঠিয়েছো। আরে তুমি আমাকে কেন কথা শোনাচ্ছ? আমি কি জানতাম নাকি তোমার ছেলের ঘাড়ে এরকম একটা পেতনি এসে ভর করবে? তাহলে কি আমি কখনো ওকে বাংলাদেশে পাঠাতাম নাকি? এখন এসব কথা না বলে কিভাবে এইসবের সমাধান করা যায় সেটাই চিন্তা করো। এই বলে রাফির আব্বু আর আম্মু দুজনেই বসে ঠান্ডা মাথায় চিন্তা করতে লাগলেন কিভাবে রাফিকে এই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসা যাবে। তখনই হঠাৎ করে রাফির আব্বু রাফির আম্মুকে বলে, দেখো, আমার বন্ধুর মেয়ে দিবাকে তো তুমি চেনো। মেয়েটা যথেষ্ট শিক্ষিত, স্মার্ট এবং সুন্দরী একটা মেয়ে। আমি চাই ওর সাথে রাফির বিয়ে দিতে। এইটা তো খুবই ভালো কথা। তাহলে তুমি একটা কাজ করো, রাফিকে কিভাবে এখানে নিয়ে আসা যায় সেই চিন্তা করো। রাফির আব্বু যখন বেশ কিছুক্ষণ চিন্তা করেন আর তারপর তিনি রাফিকে ফোন দিয়ে বলেন, রাতে তোমার আম্মু হঠাৎ করে খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে। তুমি প্লিজ কালকের মধ্যেই এখানে চলে এসো। আব্বু, তুমি তো জানোই আবার বিয়ের আর মাত্র কয়েকদিন বাকি আছে। ইতিমধ্যে সব কিছু আমাকে অ্যারেঞ্জ করতে হবে। যেহেতু তোমরা দেশে নেই, তুমি এক কাজ করো, আম্মুকে নিয়ে বাংলাদেশে চলে আসো। ওখানে কোনো ভালো ডক্টর দেখিয়ে নেওয়া যাবে। আরে রাফি, এসব তুমি কি বলছো? তোমার কাছে তোমার আম্মুর চাইতে তোমার বিয়েটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। তোমাকে তো বললাম তোমার আম্মু খুব বেশি অসুস্থ, তুমি তাড়াতাড়ি করে এখানে চলে এসো। তোমার আম্মুকে ভালো একটা ডক্টর দেখাতে হবে। এই বলে রাফির আব্বু ফোনটা রাফির আম্মুর কাছে দিয়ে দিল। আর তখনই রাফির আম্মু ন্যাকা কান্না শুরু করে দিল আর রাফিকে ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো, বাবারে, আমার শরীরটা খুব বেশি খারাপ। হঠাৎ করে বুকের ব্যথাটা বেড়েছে, সেই সঙ্গে আমার শরীরটা কেমন যেন লাগছে। আমি নিজেই বুঝতে পারছি না। প্লিজ তুই একবার এখানে আয়, তোর বাবা পারবে না। আম্মু, সেজন্যই তো বললাম তোমরা দুজনে এখানে চলে আসো। তাছাড়া কয়েকদিন পরেই আমার বিয়ে। এখন
আমি ওখানে গেলে এই দিকটা সামলাবে খেয়ে সেটা আমাকে বলো। বুঝতে পেরেছি বাবা, তুই এখনো বিয়ে করিসনি, এর মধ্যেই আমাদেরকে পর করে দিয়েছিস। তোর কাছে আমার চাইতে ওই মেয়েটাই বেশি আপন হয়ে গেল। ঠিক আছে, তোকে আসতে হবে না। এই বলে রাফির আম্মু আবারও ন্যাকা কান্না শুরু করে দেয়। ওনার উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক ছেলেকে ইমপ্রেস করে আপনার লন্ডনে নিয়ে যেতে হবে, বাংলাদেশে কোনোভাবেই থাকতে দেওয়া যাবে না। তাই তিনি ইনিয়ে বিনিয়ে আরও অনেক কথা বলতে থাকেন, কিন্তু কোনো কথাই কোনোভাবেই কাজ হয় না। রাফি এক কথার মানুষ, সে যখন যেটা সিদ্ধান্ত নেবে তখন সেটাই করবে। এদিকে সে যখন সিদ্ধান্ত নিয়েছে প্রিয়াঙ্কাকে সে বিয়ে করবে, তাতে যদি তার ফ্যামিলি তার বিরুদ্ধে যায়, সব কিছুও তার হাতছাড়া হয়ে যায়, তারপরেও সে এই সিদ্ধান্ত থেকে কখনোই পিছু পা হবে না। রাতে বাবা মা তখন এই বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পারে, তাই তারা চিন্তা করতে থাকে যেভাবেই হোক রাফিকে এই বিয়ে থেকে আটকাতেই হবে, কিন্তু কি করে। তখনই রাফির বাবা ওনার বন্ধুর মেয়ে দীপাকে ফোন করে ওনার বাসায় ডেকে নেন আর বলেন, দীপা, আমার ছেলেটা মনে হয় কোনো শকুনের পাল্লায় পড়েছে, তাই আমি চাই আমার ছেলেটাকে তুমি ওখান থেকে বাঁচিয়ে আনো। কিন্তু কি করে আমি আপনার ছেলেকে বাঁচাবো? তখন রাফির বাবা দীপাকে সবকিছু খুলে বলে। এদিকে দীপাও মনে মনে রাফিকে পছন্দ করত, কিন্তু সে কখনোই এই কথা মুখ ফুটে কাউকে বলেনি। আর আজকে যখন রাফির বাবা নিজেই রাফিকে তার সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলেছেন, তখন দীপা আর কোনো রিস্ক নিতে চাইল না। তাই সে রাফির বাবার কথাই রাজি হয়ে গেল আর বলল, ঠিক আছে আঙ্কেল, কোনো সমস্যা নেই, তাহলে চলুন আমরা কালকেই বাংলাদেশে যাব, আর যেভাবেই হোক ওই মেয়েটার হাত থেকে ছিনিয়ে নিয়ে আসবো, আর আমি বিয়ে করব। এই বলে তারা পরের দিনই বাংলাদেশে ফিরে আসে। এদিকে রাফি তখন নিজের অফিসে কাজ করছিল। বিকাল আনুমানিক 3টা বাজে। তখনই রাফি প্রিয়াঙ্কার নাম্বারে ফোন দেয়। ফোনটা বাজতে থাকে, কিন্তু প্রিয়াঙ্কা ফোনটা কোনোভাবেই রিসিভ করে না। একে তো নিজের ইচ্ছার বিরুদ্ধে রাফিকে বিয়ে করতে হচ্ছে, তারপর আবার রাফির ফ্যামিলির মানুষজনও রাজি কিনা এ ব্যাপারে প্রিয়াঙ্কা কোনো কিছুই জানে না। এদিকে রাফি বারবার ফোন দিয়েই চলেছে। তখনই প্রিয়াঙ্কার বড় ভাবি প্রিয়াঙ্কার রুমে আসে। এভাবে ফোনটা বেজে চলেছে, এটা দেখে প্রিয়াঙ্কার ভাবি প্রিয়াঙ্কাকে একটু ধমক দিয়েই বলে উঠলেন, কি ব্যাপার, কি সমস্যা তোমার? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তোমার ফোনটা সেই কখন থেকেই বেজে চলেছে, কিন্তু তুমি ফোনটা রিসিভ করছো না কেন? দেখো, তোমরা চাইছো বলে বিয়েটা করছি, কিন্তু তার মানে এই নয় যে আমাকে এসব লুতুপুতুর প্রেম প্রেম খেলতে হবে। এগুলো আমার ভালো লাগে না। প্রিয়াঙ্কার এমন কথা শুনে প্রিয়াঙ্কার ভাবি অনেকটাই রেগে গেল। তিনি চিৎকার দিয়ে বলে উঠলেন, প্রিয়াঙ্কা, তুমি কিন্তু এখন খুব বেশি বেড়ে গেছো। এটা কিন্তু তোমার জন্য খুব খারাপ হবে বলে দিলাম। যেই মানুষটার কাজের লোক হওয়ার যোগ্য তোমার নেই, সেই মানুষটা তোমাকে রাজরানী বানিয়ে রাখতে চাইছে, আর তুমি সেটাকে পায়ে ঠেলে দিতে চাইছো। এক্স্যাক্টলি, আমিও সেটাই বলতে চাইছিলাম। যে মানুষটা কাজের মেয়ে হওয়ার যোগ্যতা আমার নেই, আমি কেন সেই মানুষটাকে বিয়ে করতে যাব? অনেক হয়েছে প্রিয়াঙ্কা, তুমি এক্ষুনি ফোনটা রিসিভ করবে আর রাফির সঙ্গে কথা বলবে। তা না হলে কিন্তু আমার চাইতে খারাপ আর কেউ হবে না, এটা তোমাকে বলে দিলাম। কি করবে? তোমরা আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে? তাহলে তাই করো। যেখানে আমার ইচ্ছে অনিচ্ছার কোনো দাম নেই, সেখানে আমার থাকারও কোনো প্রয়োজন নেই। প্লিজ লক্ষ্মী বোন আমার, এরকম করে না। হাতের লক্ষ্মীকে পায়ে ফেলতে নেই। তুমি প্লিজ ফোনটা রিসিভ করো আর রাফির সঙ্গে কথা বলো। আমরা কেউ তোমার খারাপ চাই না, তোমার সঙ্গে যেন ভালো কিছুই হয়, এটাই আমাদের সবার প্রত্যাশা। এই বলে প্রিয়াঙ্কার ভাবি প্রিয়াঙ্কাকে বুঝিয়ে সুঝিয়ে ফোনটা রিসিভ করায়, আর তারপর তিনি রুম থেকে বের হয়ে চলে যান। ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে রাফি প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, কি ব্যাপার প্রিয়াঙ্কা, আমি সেই কখন থেকে তোমাকে ফোন করছি, কিন্তু তুমি আমার ফোনটা রিসিভ করছিলে না কেন? আমি রুমের বাইরে ছিলাম। এখন বলুন, কেন ফোন করেছেন? তুমি একটু রেডি হয়ে তোমার বাসার সামনে দাঁড়াও, আমি আসছি। তোমাকে নিয়ে একটু বের হব। আমি আপনার সঙ্গে কোথাও যেতে পারবো না। আমার বাসার সামনে এসে কোনো লাভ নেই। দেখো, লাভ লসের হিসাব আমি অতটাও করি না। তুমি এক্ষুনি রেডি হও, আমি আসছি। কোনো কথা শুনতে চাই না। এই বলে প্রিয়াঙ্কাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রাফি ফোনটা কেটে দিল। আর এদিকে প্রিয়াঙ্কা রাগে ঘজঘজ করতে শুরু করে। এদিকে আবারও কিছুক্ষণ পরে প্রিয়াঙ্কার ভাবি প্রিয়াঙ্কার রুমে আসে। রাগে প্রিয়াঙ্কার চেহারা একদম টমেটোর মতো লাল হয়ে আছে।
এটা দেখে প্রিয়াঙ্কার ভাবি বলতে লাগলো, কি ব্যাপার প্রিয়াঙ্কা, কি হয়েছে? রাফি তোমাকে কি এমন বললো যে তুমি একদম রেগে আগুন হয়ে আছো? কি আর বলবে, আমাকে বললো রেডি হয়ে থাকতে, সে নাকি আমাকে নিয়ে বাইরে বের হবে। এটা তো খুবই ভালো কথা, তাহলে এতে রেগে যাওয়ার কি আছে? রেডি হয়ে যাও, রাফির সঙ্গে একটু বাইরে থেকে ঘুরে আসো, তাহলে তোমারও ভালো লাগবে। আর বিয়ের আগে একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়াটাও ভালো। এই বলে প্রিয়াঙ্কার ভাবি প্রিয়াঙ্কার আলমারি খুলে ওখান থেকে একটা ভালো ড্রেস বের করে ড্রেসটা প্রিয়াঙ্কার হাতে তুলে দিয়ে প্রিয়াঙ্কাকে তৈরি হয়ে নিতে বলল। তারপর সে রুমের বাইরে চলে গেল। এদিকে প্রিয়াঙ্কা ড্রেস না পরেই বিছানার উপর বসে আছে। ঠিক 10 মিনিট পরে আবারও রাফি ফোন দিল আর বলতে লাগলো, কি ব্যাপার, তুমি কি রেডি হয়েছো? আমি তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি। আমি তো বললাম আমি আপনার সঙ্গে যেতে পারবো না, তারপরও কেন আপনি নির্লজ্জের মতো আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে আছেন? আপনি বুঝতে পারেন না আমি আপনাকে সহ্য করতে পারি না? অনেকটা রেগেই কথাটা বলে প্রিয়াঙ্কা। সে ভেবেছিল হয়তো রাফিকে এভাবে রাগ দেখিয়ে কথা বললে রাফি অভিমান করে এখান থেকে চলে যাবে, কিন্তু প্রিয়াঙ্কার কথায় রাফির মনে সেরকম প্রভাব ফেলতে পারল না। রাফি তখনই আবারও প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, আমি কি বাসার ভিতর চলে আসবো নাকি? আপনাকে কি আমি বলেছি আমার বাসার ভেতরে চলে আসতে? তুমি যদি নিজের ইচ্ছায় রেডি হয়ে বাইরে বের না হও তাহলে তো আমাকে বাসার ভিতরে যেতেই হবে। তাছাড়া তোমার বাসার ভিতরে যাওয়ার পারমিশন কিন্তু তোমার ফ্যামিলির মানুষ অলরেডি আমাকে দিয়ে দিয়েছে। এই কথা শুনে প্রিয়াঙ্কা রাফিকে বলে রাফির বাসার ভিতরে আসার কোনো প্রয়োজন নেই, সে নিজেই চলে যাবে। এই কথা বলে সে ফোনটা কেটে দেয় আর রেডি হতে থাকে। এদিকে তখনই প্রিয়াঙ্কার ভাবি কোনো একটা কাজে বাসা থেকে বের হচ্ছিল। তখনই দেখতে পাই রাফি তাদের বাড়ির সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কার ভাবি দৌড়ে গিয়ে রাফির সঙ্গে কথা বলতে থাকে আর রাফিকে বাড়ির ভেতরে নিয়ে চলে আসে। রাফিকে তিনি ড্রয়িং রুমে বসিয়ে রেখে রাফির জন্য নাস্তা পানি নিয়ে আসতে যাবে। ঠিক তখনই প্রিয়াঙ্কা রেডি হয়ে ড্রয়িং রুমে চলে আসে। রাফিকে দেখে সে রেগে আগুন হয়ে বলতে থাকে, কি ব্যাপার, আপনি এখানে এসেছেন কেন? আপনাকে না বললাম এখানে আসার প্রয়োজন নেই? আমি নিজেই বাইরে বের হয়ে যাব, তারপরও নির্লজ্জের মতো বাসার ভেতরে চলে এসেছেন কেন? আশ্চর্য, তুমি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো? এটা আমার হবু শ্বশুর বাড়ি, আমি আসতেই পারি। আপনি হয়তো ভুলে যাচ্ছেন এখনো আপনার সঙ্গে আমার বিয়েটা হয়নি। তাছাড়া আপনি একটা কথা খুব ভালো করেই জানেন, বাংলাদেশে এইরকম অনেক ঘটনা আছে, বিয়ের আসর থেকেও জামাইকে চলে যেতে হয় বিয়ে না করেই। তাই এত কনফিডেন্টলি কথা বলার কিছুই নেই। দেখো, এত হাদিস আমাকে শুনিয়ে কোনো লাভ নেই। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বিয়ে করব, তখন তোমাকে আমি বিয়ে করেই ছাড়বো। এদিকে তখনই প্রিয়াঙ্কার ভাবি রাফির জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসে। এটা দেখে প্রিয়াঙ্কা অনেকটাই অবাক হয়, কারণ তার ভাবি কিভাবে জানতে পারলো রাফি এখানে এসেছে এই কথা। প্রিয়াঙ্কা রাফিকে জিজ্ঞেস করতে যাবে, তখনই প্রিয়াঙ্কার ভাবি প্রিয়াঙ্কাকে সবটা খুলে বলে। তারপর প্রিয়াঙ্কা আর কোনো কথা না বলে সোফায় বসে থাকে। রাফি নাস্তা শেষ করে প্রিয়াঙ্কাকে নিয়ে বাইরে বের হয়। প্রিয়াঙ্কা বসে আছে আর রাফি ড্রাইভ করছে। তখনই প্রিয়াঙ্কা রাফিকে বলে, তো আমরা যাচ্ছি কোথায় সেটা তো বললেন না? চলো না, আমার সঙ্গে গেলেই বুঝতে পারবে। এই বলে রাফি গাড়ি চালাতে শুরু করে। আর এদিকে প্রিয়াঙ্কাও তখন আর কোনো কথা বলে না। অপরদিকে ঠিক তখনই লন্ডন থেকে আসা তার বাবা মায়ের ফ্লাইট বাংলাদেশ বিমানবন্দরে অবতরণ করে। তখনই রাফির বাবা রাফিকে ফোন করেন আর তারপরেই বলতে থাকেন, রাফি, তুমি এক্ষুনি তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে এসো। আমরা সবেমাত্র বাংলাদেশে এসে পৌঁছেছি। তোমরা হঠাৎ এভাবে আমাকে কোনো কিছু না জানিয়ে বাংলাদেশে চলে আসলে? কাল তো আমি তোমাদেরকে বলেছিলাম, কিন্তু তখন তো তোমরা কিছুই বললে না। তুমি তো বললে তুমি লন্ডনে যেতে পারবে না, তাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসলাম। এখন তাড়াতাড়ি করে এয়ারপোর্টে চলে এসো। এই বলে রাফির বাবা ফোনটা কেটে দিলেন। আর তখনই রাফি প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, তোমার জন্য একটা সুখবর আছে। আমার বাবা মা আজকেই বাংলাদেশে চলে এসেছে। আমার মনে হয় তারা তোমাকে মেনে নিয়েছে, তাই এত তাড়াতাড়ি চলে এসেছে। যেখানে আমি নিজেই আপনাকে মেনে নিতে পারলাম না, সেখানে আপনার মা বাবা আমাকে মেনে নিল কি নিল না সে ব্যাপারে আমার এক বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। আপনার বাবা মা আমাকে মেনে নিলে নিতে পারে, না নিলে নাই। প্লিজ প্রিয়াঙ্কা, তুমি আমার সঙ্গে যা ইচ্ছা তাই করো, কিন্তু দয়া করে আমার মা বাবার সঙ্গে
আমার সঙ্গে এসব আচরণ করো না, তাহলে তারা নয়নে অনেক কষ্ট পাবে। তাছাড়া তারা জানে যে আমি তোমাকে পছন্দ করে বিয়ে করছি। এখন যদি তুমি তাদের সামনে আমার সঙ্গে এরকম আচরণ করো, তাহলে তো তারা এমনিতেই রাজি নয়, তারপরে আবার মত উল্টে নিতে পারে। এই বলে রাফি প্রিয়াঙ্কাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বলে প্রিয়াঙ্কা যেন রাফির বাবা মায়ের সামনে কোনোভাবেই রাফির সঙ্গে খারাপ আচরণ না করে। তারপর প্রিয়াঙ্কাকে নিয়ে সেখান থেকেই সোজা এয়ারপোর্টে চলে গেল। এয়ারপোর্টে প্রবেশ করা মাত্রই দেখতে পেল তার বাবা মায়ের সঙ্গে একটা মেয়ে। মেয়েটাকে সে আগেও বেশ কয়েকবার দেখেছে, তাই তার চিনতে খুব একটা কষ্ট হলো না। এ হলো তার বাবার বন্ধুর মেয়ে দীপা। এদিকে দীপা রাফিকে দেখা মাত্রই দৌড়ে এসে সবার সামনে জড়িয়ে ধরলো আর রাফির গালে চুমু খেলো। এই সব কিছু দেখে প্রিয়াঙ্কা তো একদম রেগে আগুন হয়ে যাচ্ছে। তবে কি রাফি তার সঙ্গে ডবল টাইমিং করছে? রাফি দীপাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, এসব কি হচ্ছে দীপা? তুমি আমাকে এভাবে সবার সামনে জড়িয়ে ধরলে কেন? আর চুমুই বা কেন খেলে? আরে বাবা, ভালোবাসার মানুষকে চুমু খাবো না তো কাকে খাবো চুমু? আর ইউ ম্যাড? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কবে তোমাকে বললাম যে তুমি আমার ভালোবাসার মানুষ? এত নাটক কেন করছো? লন্ডনে তো আমার সঙ্গে ভালোই সময় কাটাতে, আর এখন বাংলাদেশে এসে কয়েকদিনের মধ্যে আমাকে ভুলে গেছো? এটা কিন্তু তোমার কাছ থেকে মোটেও আশা করিনি। এদিকে প্রিয়াঙ্কার চেহারাটা একদম দেখার মতো ছিল, রেগে আগুন হয়ে আছে, যেন এক্ষুনি ফেটে পড়বে। প্রিয়াঙ্কার এরকম চেহারা দেখে রাফির মা বাবা মনে মনে বিষয়টাকে এনজয় করতে থাকেন। তারা মনে মনে ভাবতে থাকে এই তো ওষুধে কাজ হচ্ছে। তখনই রাফি তার মা বাবাকে উদ্দেশ্য করে বলতে থাকে, আব্বু আম্মু, এই হলো প্রিয়াঙ্কা, যার কথা তোমাদেরকে আমি বলেছিলাম। আমি ওকেই বিয়ে করতে চলেছি। প্রিয়াঙ্কা আব্বু আম্মুকে সালাম করো। রাফির কথায় প্রিয়াঙ্কার অনিচ্ছা সত্ত্বেও সে রাফির আব্বু আম্মুকে সালাম করলো, কিন্তু তারা এই ব্যাপারটাকে একটুও ভালোভাবে নিল না, যেটা তাদের চেহারায় প্রকাশ পেল। তারপর রাফি তার বাবা মাকে নিয়ে এয়ারপোর্টের বাইরে চলে আসে। এসে ড্রাইভারকে বলে, ড্রাইভার আঙ্কেল, আপনি আব্বু আম্মু আর দীপাকে আমাদের বাসায় ছেড়ে আসেন। আমি একটু প্রিয়াঙ্কাকে নিয়ে বাইরে বের হব। তাহলে আমিও তোমাদের সঙ্গে যাব। এটা শুনে রাফি কিছুটা রেগে যায়, আর তারপরেই সে দীপাকে বলতে থাকে, তুমি এভাবে আমার পিছনে পড়েছো কেন? আমি আমার হবু বউকে নিয়ে একটু বাইরে বের হব, সেখানে তোমাকে কেন যেতে হবে? এ কথা শুনে তখনই রাফির আম্মু রাফিকে বলতে থাকে, রাফি, এটা কিন্তু তোমার কাছ থেকে আমরা কখনোই আশা করিনি। তুমি দীপার সঙ্গে এরকম আচরণ কেন করছো? তোমার যদি বাইরে যেতেই হয় তাহলে দীপাকে সঙ্গে নিয়ে যাবে, নয়তো তোমার কোথাও যাওয়া হবে না। আরে বাহ, এখন আমি কি করব না করব সেটাও তোমরা ঠিক করে দেবে। আম্মু, ভুলে যেও না, এখন আমি যথেষ্ট বড় হয়েছি, নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে। তাই চাইলেও তোমরা সব দিক থেকে আমাকে হ্যান্ডেল করতে পারো না। এই বলে রাফি প্রিয়াঙ্কার হাত ধরে গাড়িতে এসে বসলো। তখনই নির্লজ্জের মতো দীপাও তাদের গাড়িতে এসে বসে পড়ে। রাফি প্রিয়াঙ্কাকে তার সঙ্গে সামনের সিটে বসাতে চাইছিল, কিন্তু দীপা তখনই সামনের সিটে এসে বসে পড়ে আর প্রিয়াঙ্কাকে বলে, প্লিজ, তুমি কিছু মনে করো না। আমার আবার পিছনের সিটে বসার অভ্যেস নেই তো, তুমি একটু মানিয়ে নাও। দীপার এরকম কর্মকাণ্ডে রাফি অনেক রেগে গেল আর দীপাকে ধমক দিয়ে বলতে লাগলো, এসব কি হচ্ছে দীপা? ও কেন পিছনের সিটে বসবে? তুমি পিছনের সিটে বসো, প্রিয়াঙ্কা আমার সঙ্গে সামনের সিটে বসবে। কিন্তু দীপা একটুও পিছনে যাওয়ার জন্য রাজি নয়, তাই সে ওখানেই বসে থাকে। দীপা নিজের জায়গা ছেড়ে উঠছে না, এটা দেখে প্রিয়াঙ্কা রাফিকে বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি পেছনেই বসছি, আমার কোনো প্রবলেম হবে না। এই বলে প্রিয়াঙ্কা পিছনের সিটে গিয়ে বসে পড়ে আর রাফি ড্রাইভ সিটে বসে গাড়ি ড্রাইভ করতে থাকে। এদিকে দীপা ইচ্ছা করেই বারবার রাফির হাত ধরার চেষ্টা করতে থাকে, তার কাছে ঘেঁষে বসার চেষ্টা করতে থাকে। এটা দেখে প্রিয়াঙ্কা তো আরো অনেক বেশি রেগে যেতে থাকে। এদিকে রাফি বারবার দীপাকে বলতে থাকে, কি সমস্যা তোমার? এভাবে তুমি বারবার আমার কাছে ঘেসে বসছো কেন? তোমাকে না বললাম একটু দূরে গিয়ে বসো? কাম অন বেবি, তুমি আমার সঙ্গে এরকম কেন করছো? আমি তোমার একটু কাছাকাছি থাকতে চাই, তাই বলে এই মেয়েটার সামনে তুমি আমাকে এভাবে অপমান করছো। এই মেয়েটা তুমি কাকে বলছো? তুমি হয়তো ভুলে যাচ্ছ, প্রিয়াঙ্কা আমার হবু স্ত্রী। প্রিয়াঙ্কাকে আমি বিয়ে করতে চলেছি,
তাই প্রিয়াঙ্কাকে ওই মেয়েটা বলা থেকে বিরত থাকলে আমি সবচাইতে বেশি খুশি হব। আর এখন দয়া করে আমার থেকে দূরে গিয়ে বসো। এই বলে রাফি দীপার হাত থেকে একটা ঝটকা দিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিল। দীপা তখন থোতা মুখ ভোতা করে একটু দূরে সরে গিয়ে বসলো। কিছুক্ষণের মধ্যেই তারা একটা রেস্টুরেন্টের সামনে এসে পৌঁছালো। রাফি গাড়ি থেকে নেমেই প্রিয়াঙ্কাকে গাড়ি থেকে নামাতে গেল। এদিকে দীপা তখনও গাড়ির ভেতরে বসে আছে। সে হয়তো মনে মনে ভেবেছিল রাফি আগে থেকে গাড়ি থেকে নামাবে আর তারপরে প্রিয়াঙ্কাকে, কিন্তু রাফি তার ধারণা বদলে দিল। সবার আগে রাফি প্রিয়াঙ্কাকে গাড়ি থেকে নামালো, তারপর প্রিয়াঙ্কার হাত ধরে রেস্টুরেন্টের ভিতর চলে গেল। এদিকে দীপা এটা দেখে নিজে নিজেই গাড়ি থেকে নামলো আর তারপর তাদের পিছন পিছন রেস্টুরেন্টের ভিতর ঢুকতে লাগলো। রেস্টুরেন্টের ভিতরে ঢুকেই রাফিকে ডেকে নিল আর তারপর প্রিয়াঙ্কাকে বলল, প্রিয়াঙ্কা কি খাবে অর্ডার করো। আমার একটা কোল্ড কফি হলেই চলে যাবে। এটা তুমি কি বলছো? এই প্রথমবার আমরা বাইরে এসেছি আর শুধু একটা গোল্ড কফি খেয়ে চলে যাব? তা হবে না, দাঁড়াও আমি নিজেই অর্ডার দিচ্ছি। এই বলে রাফি তাদের জন্য ফ্রাইড রাইস, চিলি চিকেন আরও বেশ কিছু খাবার অর্ডার দেয়। এদিকে তখনই পাশ থেকে দীপা বলতে থাকে, রাফি, তুমি তো তোমার পছন্দের সব খাবার অর্ডার দিয়েছো, কিন্তু আমি কি খাবো সেটা তোমাকে একবারও জিজ্ঞেস করলে না। ভদ্রতার খাতিরে হলেও তো আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন ছিল। তোমার পছন্দ জিজ্ঞাসা করার কি দরকার আছে? আমি তো প্রিয়াঙ্কাকে নিয়ে এখানে এসেছি, তাই প্রিয়াঙ্কা যে খাবারগুলো পছন্দ করে আমি সেগুলোই অর্ডার দিয়েছি। এখন তোমার খাওয়ার ইচ্ছা থাকলে খেতে পারো, নয়তো তুমি নিজে অর্ডার করে খাও। দীপা এই অপমান আর সহ্য করতে পারল না, তাই সে রাগে গজগজ করতে করতে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। এদিকে তখনই প্রিয়াঙ্কা রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এটা কি হলো? আপনি এই মেয়েটার সঙ্গে এরকম আচরণ কেন করলেন? মানুষ তো কুকুরের সঙ্গে এরকম আচরণ করে না। ওই সব কিছু তুমি বুঝবে না। আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি মেয়েটা কেন এভাবে আমার পিছনে পড়েছে, কিন্তু যত যাই কিছু করুক না কেন আমাকে আবার সিদ্ধান্ত থেকে সরিয়ে না অতটাও সহজ কাজ নয়। তখনই ওইটা তাদের জন্য খাবার নিয়ে আসে আর রাফি নিজের হাতে প্রিয়াঙ্কাকে খাইয়ে দিতে লাগে। যদিও প্রিয়াঙ্কা রাফির হাত থেকে খাবার খেতে চাইছিল না, কিন্তু সামাজিক কথা বলে তো একটা কথা আছে। রেস্টুরেন্টে এত লোকের সামনে রাফিকে খাইয়ে দিতে চাইছে, আর এখন যদি সে বারবার রাফিকে নিষেধ করে তাহলে আশেপাশের লোকজন এটা নিয়ে নানান কথা বলবে। তাই প্রিয়াঙ্কা রাফির হাত থেকে খাবারটা খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত আনুমানিক 10টার মতো বেজে গেল। রাফি প্রিয়াঙ্কাকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিল আর তারপর সে নিজেও বাসায় চলে গেল। এদিকে বাসায় আসতে না আসতেই তার আম্মুর চিৎকার শুরু হয়ে গেল, রাফি, এটা তুমি কি করলে? বাইরের একটা মেয়ের সামনে দীপাকে তুমি এভাবে অপমান করতে পারলে? এটা তো আমরা কখনোই তোমার কাছ থেকে আশা করিনি। আমি দুঃখিত তোমরা আমার এই ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে, কিন্তু তোমাদের ব্যবহারেও আমি কিন্তু খুব খুশি। সেরকমটা মনে করো না। প্রিয়াঙ্কাকে আমি ভালোবাসি আর তাকে নিয়ে আমি এই প্রথমবার একটু বাইরে গিয়েছি। এর মধ্যে কেন কাবাবের হাড্ডি হয়ে দীপাকে চলে যেতে হবে সেটাই বলো আমাকে। দীপা কি ছোট বাচ্চা নাকি যে কোনো কিছুই বুঝে না? এরপর রাফি তার আম্মুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজের রুমে চলে গেল। এদিকে দীপা তখনও ড্রয়িং রুমে বসে বসে ন্যাকা কান্না করেই চলেছে। তখনই রাফির বাবা ড্রয়িং রুমে আসে। দীপাকে এভাবে কান্না করতে দেখে রাফির বাবা দীপার কাছে যায় আর দীপাকে বলে, কি ব্যাপার দীপা মামনি, কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? রাফি কি তোমাকে কিছু বলেছে নাকি? কি বলেনি সেটা বলুন। আপনার ছেলে ওই মেয়েটার সঙ্গে আমাকে অপমান করেছে। আমাকে কি এভাবে অপমানিত হওয়ার জন্য এখানে নিয়ে এসেছেন নাকি? আমি ওই মেয়েটার থেকে কোন দিক দিয়ে কম, হ্যাঁ, যে ওই মেয়েটা আমাকে অপমান করবে? এই বলে দীপা কান্না করতে থাকে। এদিকে দীপার এই কথা শুনে রাফির আব্বু আরো অনেক বেশি রেগে গেল আর দীপাকে বলতে লাগলো, তুমি কিছু চিন্তা করো না, রাফিকে সব শেষে তোমারই হতে হবে। সে যাই কিছুই করুক না কেন তাকে কখনই অন্য কারোর হতে দেব না। তুমি শুধু একটু ধৈর্য ধরো আর দেখতে থাকো আমরা কি করি। এই বলে রাফির বাবা দীপাকে সান্ত্বনা দেয়। দীপাও বাধ্য মেয়ের মতো সবকিছু মেনে নেয়। এদিকে রাফির মা বাবা দীপাকে নিয়ে ড্রয়িং রুমে বসে বসে চিন্তা করতে থাকে কিভাবে কি করা যায়। তখনই রাফির মা দীপাকে বলে, দীপা, সবকিছু হাতের মুঠোয় আনতে হলে তোমাকেই সবচেয়ে বড় হাতিয়ার হতে হবে।
এখন বলো তুমি পারবে কিনা। তখন দীপা বলতে থাকে সে রাফিকে পাওয়ার জন্য সবকিছু করতে পারে, কারণ রাফিকে তার পছন্দ। তাই রাফির আম্মু দীপার কানে কানে নিজের বুদ্ধির কথা বললেন, আর দীপাও তখন সঙ্গে সঙ্গে রাফির আম্মুর কথা মেনে নিল। রাত আনুমানিক 12টার বেশি বাজে। রাফি নিজের রুমে শুয়ে ঘুমাচ্ছে। তখনই হঠাৎ বুকের উপর কারোর উপস্থিতি টের পেল। রাফি হাত দিয়ে দেখলো কেউ একজন তার বুকের উপর শুয়ে আছে। সে অনেকটা ভয় পেয়ে চিৎকার দিতে যাবে, ঠিক তখনই দীপা তার মুখ চেপে ধরে আর বলে, এই এখানে চিৎকার করছো কেন তুমি? দীপার গলার আওয়াজ শুনে রাফি দীপাকে চিনতে পারে। তাই সে দীপাকে ধাক্কা দিয়ে নিজের বুকের উপর থেকে সরিয়ে তাড়াতাড়ি করে রুমের লাইট অন করে। দেখতে পায় দীপা বিছানার উপর পড়ে আছে। এটা দেখে রাফি দীপাকে বলতে থাকে, এত রাতে তুমি আমার রুমে কি করছো, আর আমার রুমে ঢোকার সাহস তোমাকে কে দিল? তোমার রুমে ঢোকার জন্য আমাকে আবার কার পারমিশন নিতে হবে? তোমার রুমে তো আমি আসতেই পারি। দেখো তখন ওই মেয়েটা ছিল, তুমি আমার সঙ্গে যা করেছো করেছো, কিন্তু এখন তো আর ওই মেয়েটা এখানে নেই। এখন অন্তত তুমি একটু আমাকে নিজের কাছে টেনে নাও। দীপার এইরকম কথা শুনে রাফি আরো অনেক বেশি রেগে গেল আর ধমক দিয়ে দীপাকে বলতে লাগলো, নির্লজ্জ বেহায়া মেয়ে, চুপচাপ এখন এই রুম থেকে বের হয়ে চলে যাও, তা না হলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না। তুমি খারাপ হলেও তাতে আমার কিছুই যায় আসে না। তুমি খারাপ হলেও আমার তোমাকেই লাগবে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে চাই না। চুপচাপ এক্ষুনি রুম থেকে বের হয়ে যাও, কাল সকালে আমি তোমার ব্যবস্থা করছি। এই বলে রাফি দীপাকে ধাক্কাতে ধাক্কাতে নিজের রুম থেকে বের করে দিল আর মনে মনে বলতে লাগলো, রুমের দরজা খুলে ঘুমানোটাই উচিত হয়নি। তাই সে রুমের দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে। এদিকে দীপা তখন আর কোনো উপায়ন্তর না পেয়ে নিজের রুমে চলে গেল। পরের দিন সকালে যখন সবাই নাস্তার টেবিলে এসে বসলো, তখনই রাফি তার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখো তোমরা আগে আমাকে মিথ্যে বলেছো, সেটা আমি মেনে নিলাম, কিন্তু এখন তোমরা যেটা করছো বা করতে চাইছো সেটা কিন্তু আমি মেনে নিতে পারছি না। তোমরা দীপাকে এখান থেকে চলে যেতে বলো, তা না হলে কিন্তু আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব। এই কথা শুনে বেশ কিছুক্ষণ সবাই চুপ করে থাকে। আর তারপর এই রাফির বাবা রাফিকে উদ্দেশ্য করে বলতে থাকে, দেখো আমরা তোমার পছন্দ করা মেয়েকে কখনোই মেনে নিতে পারবো না। তোমাকে দীপাকেই বিয়ে করতে হবে, কারণ দীপা সব দিক থেকে পারফেক্ট, তোমার বউ হওয়ার উপযোগী। বাবার মুখ থেকে এমন কথা শুনে রাফি একদম রেগে আগুন হয়ে যায়। খাবার টেবিল থেকে উঠে গেল আর বলতে লাগলো, যদি কোনোদিন বিয়ে নাও করি তারপরও এই মেয়েটাকে বিয়ে করব না। আমি প্রিয়াঙ্কাকে ভালোবাসি, আমার জীবনে কোনো নারী আসলে প্রিয়াঙ্কাই আসবে। এই বলে নাস্তা না করেই রাফি বাসা থেকে বের হয়ে চলে গেল। অফিসে এসেই প্রিয়াঙ্কাকে ফোন করলো আর অফিসে আসতে বলল। অনিচ্ছা সত্ত্বেও প্রিয়াঙ্কা অফিসে আসে। ইতিমধ্যে রাফি আর প্রিয়াঙ্কার ব্যাপারটা অফিসের সবাই জেনে গেছে। রাফি নিজেই অফিসের সবাইকে এই ব্যাপারটা বলেছে। সে নিজের বিয়েতে অফিসের সমস্ত স্টাফকে ইনভাইটও করেছে। প্রিয়াঙ্কা সকাল 10টার দিকে অফিসে আসলো। তখনই রাফি ম্যানেজারকে নিজের কেবিনে ডেকে নিল আর তারপর বলতে লাগলো, ম্যানেজার সাহেব, আপনি একটু আমাদের সঙ্গে চলুন, আমরা বিয়ের শপিংয়ে যাব আর হোটেলে বুক করব। কিন্তু স্যার, আপনি তো বলেছেন আপনার বিয়ের অনুষ্ঠান আপনার বাড়িতে করবেন, তাহলে হঠাৎ করে হোটেলের কথা কেন মাথায় আসছে? আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি, তাই হোটেলেই অনুষ্ঠান করব। এই বলে রাফি, প্রিয়াঙ্কা আর ম্যানেজার তিনজনে অফিস থেকে বের হয়ে শপিং মলে চলে যায়। সারাদিন ঘুরে ঘুরে তারা বিয়ের জন্য শপিং করে আর শপিং শেষ হলে রাফি ড্রাইভারকে দিয়ে প্রিয়াঙ্কাকে বাড়িতে পাঠিয়ে দেয় আর ম্যানেজারকে নিয়ে হোটেল বুকিং করতে চলে যায়। প্রায় রাত 11টার মতো বেজে যায়। সব কাজকর্ম শেষ করে রাফিকে বাসায় ফিরে আসতে না আসতেই শুরু হয়ে গেল তার বাসার নতুন এক নাটক। রাফির বাবা হঠাৎ করেই হার্ট অ্যাটাকের ভান ধরে। তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। রাফি বাসায় আসা মাত্রই তার আম্মু ন্যাকা কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, ছেলেটাকে আর মানুষ বানাতে পারলাম না। আমি আগেই বলেছিলাম তোর বাবাকে এভাবে কষ্ট দিস না, তোর বাবা এত কষ্ট সহ্য করতে পারবে না। তোকে সেই ছোট থেকে কত আদর যত্ন করে মানুষ করেছে, কিন্তু ছেলেটা কোনো কথাই শুনলো না। আর রাফি তখন তার বাবার রুমের পাশ দিয়েই যাচ্ছিল। কথাগুলো রাফির কান পর্যন্ত পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগলো না। রাফি মায়ের কথাগুলো শুনে রুমের ভিতর প্রবেশ করলো আর তখনই দেখতে পেল তার বাবাকে।
তার বাবাও তাকে দেখে নাটক শুরু করে দিল আর বলতে লাগলো, আরে তুমি এভাবে কান্না করো না, সব কিছু আমার কপালে ছিল। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। তুমি এভাবে কেন বলছো? তোমার কিচ্ছু হবে না। আমি রাফিকে সব বুঝিয়ে বলবো। রাফি কখনোই তোমার কথা অমান্য করবে না। তোমার ছেলেকে বুঝিয়ে বললেও মনে হয় কোনো কাজ হবে না, কারণ আমি তো তোমার ছেলেকে বলেছি। তোমার ছেলে তো আমার কোনো কথাই শুনলো না। আরে বাবা, এমনিতেই তোমার শরীরের অবস্থা খুবই খারাপ। ডাক্তার তোমাকে কোনো রকম দুশ্চিন্তা করতে নিষেধ করেছে। তারপরও তুমি কেন এত চিন্তা করছো? আমার ছেলেকে তো আমি খুব ভালো করেই চিনি। সে তোমার কথা নিশ্চয়ই মেনে নেবে। তখনই রাফি রুমে প্রবেশ করে আর তার আম্মুকে বলে, কি ব্যাপার আম্মু, কি হয়েছে? আব্বুর এই অবস্থা কেন? রাফির আম্মু কিছু বলতে যাবে, তখনই পাশ থেকে দীপা বলতে থাকে, তুমি খুব ভালো করেই জানো আঙ্কেলের এই অবস্থা কেন হয়েছে। তুমি সব কিছু জেনেও না জানার ভান কেন করছো বলো তো? তুমি তো আঙ্কেলের একমাত্র ছেলে। তোমার তো উচিত আঙ্কেলের ভালো মন্দ ব্যাপারগুলো দেখাশোনা করা। দেখো, আমি আমার বাবা মার সঙ্গে কথা বলছি, তোমার সঙ্গে কথা বলছি না। তুমি এখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমার সঙ্গে কোনো কথা বলবে না। রাফির এমন ধমক খেয়ে দীপা থমকে গেল আর চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তখনই রাফি আবারও তার বাবাকে বলতে লাগলো, হ্যাঁ আব্বু বলো, তোমার কি হয়েছে? রাফির বাবা তখন নিজের মুখটা অন্যদিকে ফিরিয়ে নেন। তিনি রাফিকে বোঝাতে চান তিনি রাফির উপর রেগে আছেন। তখনই রাফির আম্মু সুযোগ বুঝে রাফিকে বলে, বাবা, তোর আব্বুর শরীরের অবস্থা খুবই খারাপ। আজ হঠাৎ করেই বুকের ব্যথাটা বেড়েছে। আমি ডক্টর ডেকেছিলাম। ডক্টর বলেছে তোর আব্বুর শরীর খুবই খারাপ। হ্যাঁ, তো ট্রিটমেন্ট করালেই তো ঠিক হয়ে যায়। যাই হোক, সমস্যা নেই, কাল আমি তোমাদের দুজনকে নিয়ে এই ডক্টরের কাছে যাব। আরে বাবা, আগে সম্পূর্ণ কথাটা তো শুনবি। আমি তোর বাবাকে লন্ডনে ডাক্তার দেখিয়েছিলাম। ওখানে ডক্টর বলেছে তোর বাবাকে কোনোভাবে মানসিক কোনো প্রেসার না দিতে। হ্যাঁ, সেটা তো বুঝলামই। তখনই রাফির আম্মু আবার রাফিকে থামিয়ে দিয়ে বলতে থাকে, আরে বাবা, তুই আগে আমাকে কথাটা তো শেষ করতে দিবি, তারপর না হয় তুই বল। ডাক্তার বলেছে তোর বাবা আর বেশি দিন বাঁচবে না। এর মধ্যে যেন ওনাকে কখনোই কোনো কষ্ট দেওয়া না হয়। আমি তোমাদের সব কথা বুঝতে পেরেছি। কাল সকাল 10টার মধ্যে দুজনে রেডি থাকবে। আমি তোমাদের দুজনকে নিয়ে ডক্টরের কাছে যাব। এই কথা বলে রাফি তার আম্মুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজের রুমে চলে গেল। কারণ সে খুব ভালো করেই জানে তারা কেন এরকম করছে। কারণ নিজের বাবা মাকে চিনতে পারবে না এমন সন্তান পৃথিবীতে হয়তো নেই। রাফি বাইরে থেকে খাবার খেয়ে এসেছিল, তাই সে নিজের রুমে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 9টার দিকে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখতে পেল তার বাবা মা কেউ এখনো নাস্তা করতে আসেনি। তাই সে তার বাবা মাকে ডাকতে লাগলো। রাফির ডাকে তার বাবা মা ড্রয়িং রুমে চলে আসে। রাফি তখন তার বাবা মাকে বলতে থাকে, কি হলো, তোমরা এখন রেডি হওনি কেন? আমি তো বলেছি তোমাদেরকে আজ আমি ডক্টরের কাছে নিয়ে যাব। রাফির মা বাবার মুখটা তখন কালো হয়ে যায়, কারণ তারা তো সত্যি সত্যি অসুস্থ নয়। এখন যদি ডাক্তারের কাছে নিয়ে যায় তাহলে তো ধরা পড়ে যাবে। তাই রাফির আম্মু রাফিকে বলে, বাবা, সামনেই তোর বিয়ে। এখন আর ডক্টরের কাছে গিয়ে টাকা পয়সা নষ্ট করার কি দরকার? রাফি তখন তার আম্মুকে বলে, বাবা মাকে ডক্টরের কাছে নিয়ে গেলে টাকা পয়সা নষ্ট হয় না, তারা যেন তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসে। এই বলে রাফি নাস্তা করে নিজের রুমে গিয়ে রেডি হয়ে নেয় আর তারপরে ড্রয়িং রুমে বসে অপেক্ষা করতে থাকে তার বাবা মায়ের জন্য। এদিকে তার বাবা মা রুমে বসে চিন্তা করছে, রাফি যদি সত্যি সত্যি জেনে যায় তারা অসুস্থ নয়, তাহলে তো সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। তখন তারা কি করবে? তখনই দীপা সেখানে আসে আর তাদেরকে বলে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা নিশ্চিন্তে যাও। আমি ডক্টরের সঙ্গে কথা বলে রেখেছি। তোমাদেরকে রাফি নিয়ে গেলেও সে তার পছন্দ করা হসপিটালে নিয়ে যেতে পারবে না তোমাদেরকে। আমি আমার পছন্দ করা হসপিটালে নিয়ে যাব। ঢাকায় আমার এক বন্ধুর হসপিটাল আছে, ওখানে। এই বলে দীপা রাফির আব্বু আম্মুকে সঙ্গে নিয়ে ড্রয়িং রুমে আসে। দীপাকে দেখেই রাফি দীপাকে বলতে থাকে, তুমি রেডি হয়ে এসেছো কেন? তুমিও কি বাইরে যাবে নাকি? হ্যাঁ, আসলে আঙ্কেল আন্টির শরীর খারাপ। আমি তাদের সঙ্গে না গিয়ে কিভাবে থাকি? আমিও তোমাদের সঙ্গে যাব। তাছাড়া আমি ডক্টরের সঙ্গে কথা বলে রেখেছি। সিরিয়াল
আগে থেকেই দিয়ে রেখেছি, তাড়াতাড়ি ডক্টর দেখিয়ে ফিরে আসা যাবে। ও আচ্ছা, এই ব্যাপার, তাহলে ঠিক আছে, চলো। এই বলে রাফি সবাইকে নিয়ে বাসা থেকে বের হলো। তারপর একটা বড় হসপিটালের সামনে এসে গাড়িটা দাঁড় করালো। এটা দেখে দীপা রাফিকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখানে গাড়ি দাঁড় করিয়েছো কেন? আমি তো তোমাকে বললাম ল্যাভেট হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তখন রাফি বলতে থাকে, এখানে খুব ভালো ডক্টর পাওয়া যায়, তাই সে তার বাবা মাকে এখানেই ডাক্তার দেখাবে। এই বলে সে তার বাবা মাকে গাড়ি থেকে নেমে আসতে বলে। এটা দেখে রাফির মা বাবা এবং দীপা সবাই অবাক হয়ে যায় আর দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তারা খুব ভালোভাবেই বুঝতে পারে এখানে গেলে তারা ধরা পড়ে যাবে। তাই রাফির বাবা মায়ের মুখ কালো হয়ে যায় আর তারাও বলতে থাকে দীপার পছন্দ করা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু রাফি তাদেরকে একরকম জোর করে সেখানে ডাক্তার দেখানোর জন্য। সেখানে ডাক্তার দেখানোর পর তাদের দুজনকেই সম্পূর্ণ সুস্থ বলে জানায়। তখন দীপা বলতে থাকে, আরে ডক্টর, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আঙ্কেল আন্টি যখন লন্ডনে ডাক্তার দেখিয়েছিল তখন তাদের সঙ্গে আমিও ছিলাম, আমি শুনেছি ওই ডক্টর কি বলেছে। তাহলে আপনি কেন ভুল প্রেসক্রাইব করছেন? দেখুন, রোগী আমাদের শত্রু নয়, তার সাথে আমাদেরকে শত্রুতা করতে হবে। যেটা সত্য সেটাই বলেছি। কোনো ডক্টর আপনাকে কি বলেছে যে সে কিভাবে ডক্টরি পাস করেছে? সেটা আমার সত্যি জানা নেই। আমি রাফির কথায় প্রত্যেকটা টেস্ট 3-3বার করে করিয়েছি। আমার রিপোর্ট ভুল আসার কোনো কথাই নেই। রাফি তখন আর কোনো কথা বলে না। তার মা বাবাকে দীপাকে সহ বাসায় পাঠিয়ে দিল আর সে অফিসে চলে গেল। এদিকে দেখতে দেখতে বিয়ের দিন তারিখ ঘনিয়ে আসছে। প্রিয়াঙ্কা ইদানিং চুপচাপ রুমের মধ্যে বসে থাকে, কারোর সঙ্গে তেমন একটা কথা বলে না। সারাক্ষণ নিজের রুমেই আবদ্ধ থাকতে বেশ স্বচ্ছন্দ বোধ করে। তার মনের মধ্যেও প্রতিনিয়ত একটা খটকা কাজ করে, সেটা হলো দীপা। দীপাকে নিয়ে প্রিয়াঙ্কা ইদানিং অনেক বেশি চিন্তা করছে। সে মনে মনে ভাবছে রাফি যখন লন্ডনে থেকে পড়াশোনা করত তখন যদি তার সঙ্গে অনেক সময় কাটিয়েছে, তবে কি দীপার সঙ্গে রাফির আসলেই কোনো সম্পর্ক আছে? এই সব চিন্তা করতে করতে রাফি 2 দিন ধরে প্রিয়াঙ্কাকে ফোন দিচ্ছে, কিন্তু প্রিয়াঙ্কা ফোনটাও রিসিভ করছে না। আগামীকাল প্রিয়াঙ্কার হলুদ সন্ধ্যা। আজ একবার রাফি প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে এসেছে। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিতেই প্রিয়াঙ্কার বড় ভাবি দরজা খুলে দেয়। রাফিকে তিনি হাসি মুখে বাসার ভিতরে আসতে বলে। রাফি বাড়ির ভিতরে এসে সোজা প্রিয়াঙ্কার রুমে চলে গেল। প্রিয়াঙ্কার রুমের দরজাটা ভিতর থেকে লক করা ছিল, তাই রাফি প্রিয়াঙ্কার রুমের বাইরের দরজার সামনে দাঁড়িয়ে নক করতে লাগলো। প্রিয়াঙ্কা, একবার দরজাটা খোলো, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। তুমি 2 দিন ধরে আমার ফোন কেন রিসিভ করছো না? এই বলে রাফি দরজার সামনে দাঁড়িয়ে থেকে প্রিয়াঙ্কার নাম ধরে ডাকতে থাকে আর দরজায় নক করতে থাকে, কিন্তু প্রিয়াঙ্কা দরজা খোলে না। ততক্ষণে প্রিয়াঙ্কার ভাবি সেখানে চলে আসে। রাফি এভাবে দরজার বাইরে দাঁড়িয়ে আছে এটা দেখে প্রিয়াঙ্কার ভাবি নিজেই প্রিয়াঙ্কাকে ডাকতে লাগলো। প্রিয়াঙ্কা, কি হলো? কোথায় তুমি? রাফি সেই কখন থেকে দরজা নক করছে, কিন্তু তুমি রুমের দরজা খুলছো না কেন? কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা এসে দরজাটা খুলে দেয়। প্রিয়াঙ্কা দরজা খুলে দিতেই তার ভাবি তাকে জিজ্ঞেস করে সে কেন দরজা খুলছিল না। তখন প্রিয়াঙ্কা তার ভাবিকে বলে সে ওয়াশরুমে ছিল, তাই দরজা খুলতে পারেনি। তার ভাবি তখন কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। এদিকে ভাবি চলে যাওয়ার পর রাফি প্রিয়াঙ্কার রুমের ভিতরে প্রবেশ করলো। রাফি প্রিয়াঙ্কার রুমের ভিতর প্রবেশ করেই দেখতে পেল প্রিয়াঙ্কার মুখটা অনেকটাই কালো হয়ে গেছে। দুশ্চিন্তার ছাপ স্পষ্টই বোঝা যাচ্ছে। রাফি প্রিয়াঙ্কার হাত ধরে বিছানার উপর বসলো। তারপর প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে তোমার? বলো তো শুনি। তুমি এই 2 দিন ধরে আমার ফোন রিসিভ করছো না কেন? এমনি আমার ইচ্ছে হয়েছে তাই রিসিভ করছি না। তাছাড়া আপনার সঙ্গে কি আমাকে সারাদিন কথা বলতে হবে নাকি? প্রিয়াঙ্কা, তুমি আমার হবু স্ত্রী। আমি চাইলে তোমাকে সারাদিনই আমার সঙ্গে কথা বলতে হবে, কিন্তু আমি তোমাকে সেই কথা বলছি না। আমি 2 দিন ধরে তোমার সঙ্গে একটু কথা বলার জন্য কতবার ফোন করেছি, কিন্তু তুমি একটা বারের জন্যও আমার ফোনটা রিসিভ করলে না। কি হয়েছে তোমার, বলো তো শুনি। প্রিয়াঙ্কা তখনও মন খারাপ করে চুপচাপ বসে আছে। এদিকে রাফি প্রিয়াঙ্কার এই নীরবতা একদমই মেনে নিতে পারছে না। তার খুবই কষ্ট হচ্ছে, তাই সে আবারও প্রিয়াঙ্কার হাত ধরে তার কাছে টেনে বসায় আর বলতে থাকে, এবার তো অন্তত তুমি আমাকে এটা বলো যে তোমার কি হয়েছে, তা না হলে কিন্তু আমি খুব রেগে যাব
এটা তোমাকে বলে দিলাম। দেখুন, আমাদের এই বিয়েটা না করাটাই মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। আমি বুঝতে পারছি তুমি এই কথা কেন বলছো, কিন্তু দেখো দীপা, আমাদের এই সম্পর্কের মাঝে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না, কারণ আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করব। দীপা যত যাই কিছু করুক না কেন, সে কোনোভাবেই আমাদের এই সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। শুধু দীপা হলে তো একটা কথা ছিল, আপনার বাবা মাও দীপাকে পছন্দ করে, তারাও চায় আপনি দীপাকে বিয়ে করুন। তাই আমি এই সব কিছু থেকে নিজেকে দূরে রাখতে চাই। প্লিজ আপনি এই বিয়েটা ক্যান্সেল করে দিন। এই বলে প্রিয়াঙ্কা আবারও কান্না করতে থাকে। তখনই রাফি প্রিয়াঙ্কার হাত ধরে টান দিয়ে প্রিয়াঙ্কাকে নিজের আরো কাছে টেনে নিয়ে নিজের বুকের সঙ্গে প্রিয়াঙ্কার মাথাটা চেপে ধরে বলতে থাকে, এই দেখো, আমার এই বুকে তুমি ছাড়া অন্য কেউ নেই। এই বুকের প্রতিটা নিঃশ্বাস শুধু তোমার নাম নিয়েই হয়। খুব বেশি ভালোবাসি তোমায় প্রিয়াঙ্কা, প্লিজ তুমি আর এসব বলো না। তারপরও আমার খুব ভয় লাগছে, কারণ জীবনে একবার কাউকে মন থেকে ভালোবেসে ফেললে তাকে দূরে সরিয়ে দেওয়া খুব কঠিন কাজ। তোমাকে কখনোই এটা করতে হবে না, তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখবো। এই বলে রাফি প্রিয়াঙ্কাকে আরো শক্ত করে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে। ঠিক তখনই হঠাৎই কেউ একজন রুমের দরজায় নক করে। প্রিয়াঙ্কা রাফির সঙ্গে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায় আর দরজার দিকে তাকিয়ে দেখে তার ভাবি কফির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কা তার ভাবিকে রুমের ভিতরে আসতে বলে। তার ভাবি রুমের ভিতরে এসে রাফির হাতে কফির মগটা তুলে দেয় আর অন্য একটা প্রিয়াঙ্কার হাতে দিয়ে বলে, তোমরা দুজনে গল্প করো। আর হ্যাঁ রাফি, তুমি কিন্তু বিকালে নাস্তা করে তারপরেই যাবে। আমি তোমার জন্য গরম গরম আলুর পরোটা বানাচ্ছি। সত্যি বলছেন? আলু পরোটা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার। প্রিয়াঙ্কার ভাবি তখন রাফির দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে তারপর সেখান থেকে চলে যায়। এদিকে প্রিয়াঙ্কা কফির মগ হাতে নিয়ে ব্যালকনিতে চলে আসে। উদাস মনে আকাশের দিকে তাকিয়ে থাকে। এদিকে কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। তখনই রাফি প্রিয়াঙ্কার পেছনে এসে দাঁড়ায়। প্রিয়াঙ্কার কানের কাছে মুখ নিয়ে বলতে থাকে, যেদিন থেকে তুমি আমার বউ হবে সেদিন থেকে প্রতিদিন আমরা বিকেলবেলা বেলকনিতে বসে কফির আড্ডা দেব, তোমার সঙ্গে গল্প করব, তোমার কোলে মাথা রেখে আকাশ দেখব। প্রিয়াঙ্কা কোনো কথাই বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার মনে যেন এক আকাশ সমান বিষণ্ণতা, সেই বিষণ্ণতা যেন কাটতেই চাইছে না। তখনই রাফি পিছন থেকে প্রিয়াঙ্কার পেটে হাত রাখে। রাফির স্পর্শ পেয়ে প্রিয়াঙ্কা কিছুটা কেঁপে উঠল আর তখনই সে রাফিকে বলতে লাগলো, আরে কি করছেন, ছাড়েন আপনি। কেউ নেই এখানে, লজ্জা পাওয়ার কিছুই নেই। তাছাড়া আমি রুমের দরজা দিয়ে এসেছি, কেউ এখানে আসতে পারবে না। আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাড়ি ভর্তি মানুষ কেউ দেখে ফেললে কি মনে করবে? আপনার সঙ্গে এখনো আমার বিয়েটাই হলো না, আর আপনি আমার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। প্লিজ আপনি এক্ষুনি এখান থেকে বের হয়ে চলে যান। আরে তুমি এত টেনশন নিচ্ছ কেন? কাল দিন পরেই তো আমাদের বিয়ে। তাছাড়া ভাবি তো আমাদের বলে গেল দুজনকে গল্প করতে, তাহলে তোমার এত টেনশন করার কি আছে? তারপরও আপনি আমাকে ছেড়ে দিন। আপনার স্পর্শ আমাকে কেমন যেন শিহরিত করে তুলছে। প্লিজ আপনি একটু সরে দাঁড়ান। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে নিজেই সরে যেতে চাইছিল, কিন্তু রাফি তাকে সেই সুযোগটা না দিয়ে তার হাত ধরে উল্টো করে টান দিয়ে প্রিয়াঙ্কাকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। প্রিয়াঙ্কার ঠোঁট দুটো একদম তার দুই ঠোঁটের কাছাকাছি, যেন এই দখলে গেল বলে। তখনই রাফি প্রিয়াঙ্কার নাকের সঙ্গে নিজের নাক ঘষতে থাকে আর তার ডান হাত দিয়ে প্রিয়াঙ্কার গালের কাছে চুলগুলো সরাতে থাকে। প্রিয়াঙ্কা রাফির স্পর্শ পেয়ে কেঁপে উঠছিল। তার শরীরে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। এই প্রথমবার কোনো পুরুষ মানুষের ছোঁয়া পেয়েছে বলে কথা, কারণ নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছিল। সে খুব দ্রুত অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। তখন তাকে ছেড়ে দেয় আর বলে, সরি, আসলে আমি বুঝতে পারিনি। ইটস ওকে, আপনি এখন আসতে পারেন। কিন্তু ভাবি তো বলে গেল বিকেলে নাস্তা করে যেতে। তাছাড়া আলুর পরোটা আমার খুব পছন্দ, ওটা মিস করতে চাই না। প্লিজ না, আমি কোনো রিস্ক নিতে চাই না। আপনি এখানে থাকলে একটা অঘটন হয়তো খুব তাড়াতাড়ি ঘটে যাবে। আপনি প্লিজ এক্ষুনি এখান থেকে চলে যান। এদিকে রাফি তো একদম নাছোড় বান্দা আছে, আলুর পরোটা না খেয়ে কোনোভাবেই যাবে না। তাই সে ব্যালকনি থেকে চেয়ারটা টেনে বসে পড়ে। এদিকে প্রিয়াঙ্কা রাফি যখন যাচ্ছে না সেটা দেখে সে রুম থেকে বের হয়ে ছাদে চলে গেল আর ফুল গাছে পানি দিতে লাগলো। এদিকে ঠিক 20 মিনিট পরেই প্রিয়াঙ্কার বড় ভাবি নাস্তা রেডি করে রাফিকে রুম থেকে ডাক দিয়ে আসলো।
রুমে এসে দেখলেন রাফি একা একাই বসে আছে। এটা দেখে প্রিয়াঙ্কার ভাবি রাফির কাছে প্রিয়াঙ্কার কথা জিজ্ঞেস করে। তখন রাফি বলে প্রিয়াঙ্কা একটু বাইরে গিয়েছে। তখন প্রিয়াঙ্কার ভাবি রাফিকে নিয়ে ডাইনিং টেবিলে চলে আসে আর রাফি নাস্তা শেষ করে নিজের বাড়িতে চলে গেল। এদিকে পরের দিনই প্রিয়াঙ্কা আর রাফি দুজনেরই হলুদ সন্ধ্যা। রাফির হলুদের অনুষ্ঠান শেষ হলে প্রিয়াঙ্কার হলুদের অনুষ্ঠান শুরু হয়। এদিকে দীপা এসব কিছুই একদমই সহ্য করতে পারছে না। দীপা রাফির বাবার সামনে বসে আছে। আমি কোনো কিছুই চিন্তা করতে চাই না। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন আপনার ছেলের সঙ্গে বিয়ে দিবেন এই কথা বলে। তাহলে এখন কেন আপনি আমাকে উপায় বার করে দেওয়ার কথা বলছেন? যা করার আপনাকেই করতে হবে, তা না হলে আমি কি করি তার কিন্তু কোনো ঠিক নেই। এই বলে দীপা রাগে ফুসফুস করতে লাগলো। এদিকে রাফির বাবা কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। আসলেই তো সত্যি এটাই যে তিনি দীপাকে নিজের ছেলের সঙ্গে বিয়ে দেবেন এই কথা বলে লন্ডন থেকে বাংলাদেশে নিয়ে এসেছেন। এখন তিনি কোনোভাবেই নিজের ছেলেকে দীপাকে বিয়ে করানোর জন্য রাজি করাতে পারছেন না। উল্টে আজ বাদে কাল ওনার ছেলে তার পছন্দের মেয়েকে বিয়ে করে নেবে এই কথা চিন্তা করে তিনি অস্থির হয়ে উঠেছেন। তখনই তিনি দীপার সঙ্গে বসে একটা পরিকল্পনা করেন। তারা বিয়ের দিন যেভাবেই হোক প্রিয়াঙ্কাকে কনের আসর থেকে সরিয়ে দীপাকে কনের আসরে বসিয়ে দেবে আর তারপর সবকিছু তারা পরিকল্পনা করে দীপার সঙ্গে রাফির বিয়েটা দিয়ে দেবে। যেমন চিন্তা তেমনই কাজ। পরের দিন যথাসময়ে পার্লার থেকে মেয়েরা আসলো প্রিয়াঙ্কাকে সাজাতে। এদিকে রাফি যে মেয়েদেরকে বলে রেখেছিল প্রিয়াঙ্কাকে সাজাতে আসার জন্য, দীপা বুদ্ধি করে ওই মেয়েদেরকে মাঝপথে আটকে দিয়ে তার ঠিক করে রাখা মেয়েদেরকে পাঠিয়েছে প্রিয়াঙ্কাকে সাজানোর জন্য। ওই মেয়েগুলো প্রিয়াঙ্কাকে সাজাতে এসে দীপার বলা কথা অনুযায়ী প্রিয়াঙ্কাকে অজ্ঞান হবার ঔষধ দিয়ে অজ্ঞান করে ফেলে আর বাথরুমে নিয়ে লুকিয়ে ফেলে। এদিকে দীপাকে প্রিয়াঙ্কার জায়গায় বউ সাজিয়ে বিয়ের আসরে নিয়ে আসা হয়। এদিকে লেখাপড়ার সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এদিকে দীপার কাছে কাবিননামার কাগজটা নিয়ে আসা হয় আর এটাতে দীপা সাইন করে দেয়। রাফি এতক্ষণ যা ঘটে গেছে তার কোনো কিছুই ঘুণাক্ষরেও টের পেল না। কাজী সাহেব যেই না দীপাকে কবুল বলাতে যাবে তখনই রাফির চক্ষু কপালে উঠে গেল। সে দীপার কণ্ঠস্বর শুনে দীপাকে চিনে নিল আর তখনই দীপার মুখের উপর থেকে ঘোমটাটা সরিয়ে দীপাকে দেখেই সে চিৎকার দিয়ে বলে উঠল, এসব কি হচ্ছে এখানে? এসব নাটক শুরু করেছে কে? রাফি প্রচন্ড রেগে গিয়েছে, চিৎকার দিয়ে এই কথাগুলো বলে। তখনই রাফির বাবা সেখানে এসে উপস্থিত হয় আর রাফিকে বলতে থাকে, কি হচ্ছে? তুমি এইভাবে চিৎকার করছো কেন? কেন চিৎকার করছিস? জানো না নাকি? সবকিছু জেনেও না জানার ভান করছো তোমরা। কেন করছো আমার সঙ্গে এরকম? তোমরা তো খুব ভালো করেই জানো যে আমি যাই কিছু হয়ে যাক না কেন দীপাকে কোনোভাবেই বিয়ে করব না, কারণ আমি প্রিয়াঙ্কাকে ভালোবাসি। তারপরও কেন তোমরা দীপাকে এখানে নিয়ে এসেছো? আমার প্রিয়াঙ্কা কোথায়? এই বলে রাফি চিৎকার করতে শুরু করে। এদিকে বিয়ে বাড়ির মধ্যে ততক্ষণে কানাঘুষো শুরু হয়ে গেছে। সবাই আলোচনা করছে দীপা কিভাবে এই কাজটা করতে পারলো, কিভাবে সে প্রিয়াঙ্কাকে সরিয়ে দিয়ে প্রিয়াঙ্কার জায়গায় চলে আসলো। অপরদিকে প্রিয়াঙ্কা ততক্ষণে জ্ঞান ফিরে এসেছে। সে চোখ মেলে নিজেকে ওয়াশরুমের ভিতরে আবিষ্কার করলো। সে কোনোভাবেই বুঝে উঠতে পারছে না সে কিভাবে ওয়াশরুমের ভিতরে চলে আসলো। এদিকে রাফি তখনই বিয়ের আসর থেকে নেমে এসে দীপার গালে ঠাস করে দুইটা চড় বসিয়ে দিয়ে বলতে থাকে, এই কালনাগিনীর বাচ্চা আমার প্রিয়াঙ্কা কোথায় সেটা বলতো, না হলে আজ তোর এমন অবস্থা করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। তুমি সামান্য এই 2 টাকার একটা মেয়ের জন্য আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, আমি তোর গায়ে হাত তুলেছি, বেশ করেছি। এখন বল আমার প্রিয়াঙ্কা কোথায়, তা না হলে তোর এমন অবস্থা করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। এই বলে রাফি আবারও দীপার গালে চড় দিতে যাবে। তখনই রাফির বাবা এসে রাফির হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, দেখো যা হবার তা হয়েছে, তুমি দীপাকেই বিয়েটা করে নাও, আর এটা আমার আদেশ। আই এম সরি টু সে মিস্টার জামশেদ খান, আমি আপনার কথা রাখতে পারলাম না। আমি প্রিয়াঙ্কাকে ভালোবাসি আর বিয়ে করতে হলে প্রিয়াঙ্কাকেই করব। এই বলে রাফি নিজের মোবাইলটা বের করে থানায় ফোন করলো আর তখনই পুলিশকে সেখানে চলে আসতে বলল। পুলিশ কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে। রাফি তখন পুলিশকে সবকিছু খুলে বলে। পুলিশ তখন সমস্ত বাড়ির তল্লাশি করে আর তারপর প্রিয়াঙ্কাকে ওয়াশরুমের ভিতর থেকে উদ্ধার করে। পুলিশ প্রিয়াঙ্কাকে রাফির হাতে তুলে দেয় আর রাফির স্টেটমেন্ট অনুযায়ী দীপাকে নিয়ে থানায় চলে আসে। এদিকে সমস্ত বিয়ের অনুষ্ঠান জুড়ে রাফির বাবা মুখ কালো করে দাঁড়িয়ে থাকে।
তিনি কোনো কথাই বলে না, কারণ তার ছেলে তার পছন্দের মেয়েকে বিয়ে না করে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। এটা সে একদমই মেনে নিতে পারছে না। এদিকে দেখতে দেখতে বিয়ের কাজ শেষ হয়ে গেল। প্রিয়াঙ্কাকে তাদের বাড়ি থেকে রাফিদের বাড়িতে নিয়ে আসা হলো। প্রিয়াঙ্কা রাফির রুমে বসে বসে রাফির জন্য অপেক্ষা করছে। তখনই হঠাৎ করে প্রিয়াঙ্কার শাশুড়ি মা প্রিয়াঙ্কার রুমে আসে। প্রিয়াঙ্কা তার শাশুড়ি মাকে দেখে বিছানা থেকে নেমে পাশে দাঁড়ায় আর তারপর বলতে থাকে, আম্মু আপনি কি কিছু বলবেন? না, তোমার মতো মেয়েকে আর কি বলবো। তুমি তো আমার ছেলের মাথাটা ভালোভাবেই ওয়াশ করেছো। আমার ছেলে তো তোমাকে ছাড়া কিছুই বোঝে না। মাফ করবেন আম্মু, আমি আপনার কথাটা মেনে নিতে পারলাম না। আমি আপনার ছেলেকে একটুও বশ করে রাখিনি, বরঞ্চ আপনার ছেলে আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমাকে জোর করে বিয়ে করছে। আর আপনি যদি এই কথাটা বিশ্বাস না করেন তাহলে এটা আপনি নিজেই আপনার ছেলের কাছে জিজ্ঞাসা করতে পারেন। চুপ করো তুমি, বেয়াদব মার্কা মেয়ে একটা। এসেছে আবার আমার সঙ্গে মুখে মুখে তর্ক করতে। তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারি না। আমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার ছেলেকে বিয়ে করেছো, তারপর আবার আমার সঙ্গে মুখে মুখে তর্ক করছো। মাফ করবেন শাশুড়ি আম্মু, আমি আপনার সঙ্গে তর্ক করতে আসিনি। যেটা সত্য সেটাই বলছি। আপনার সঙ্গে তর্ক করার কোনো ইচ্ছেই আমার নেই। প্রিয়াঙ্কার এই কথা শুনে রাফির আম্মু তখন নিজের মুখটাকে একদম ভেঙচি মেরে সেখান থেকে চলে গেল। তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইলেন না। রুমে এসে নিজের স্বামীর সঙ্গে সঙ্গে আবারও সেই চিরচেনা ন্যাকা কান্না করতে শুরু করলেন। আমার ছেলে এটা বউ এনেছে নাকি ধানি লঙ্কা, আমি তো সেটাই বুঝতে পারছি না। আজ প্রথমবার আমাদের বাড়িতে এসেছো আর এসেই আমার সঙ্গে তর্ক করা শুরু করে দিয়েছো। এ কোন বেয়াদব মার্কা মেয়েকে আমার ছেলে এই বাড়িতে নিয়ে এসেছে, সেটাই তো বুঝতে পারছি না। আমিও তো মনে মনে সেটাই ভাবছি, আমার ছেলে এটা কাকে নিয়ে এসেছে আমাদের বাড়িতে। এই মেয়েটা এতই বেয়াদব, আমি তো ভাবতেই পারছি না। এই বলে তারা দুজনে কথা বলতে থাকে। এদিকে রাফি তখনই বাইরের কাজকর্ম শেষ করে রুমের ভিতরে প্রবেশ করে। রুমের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই রুমের দরজাটা লাগিয়ে দেয়। প্রিয়াঙ্কা রাফির কাছে এগিয়ে আসে, রাফিকে পা ছুঁয়ে সালাম করে আর তারপর ড্রেসিং টেবিলের উপরে রাখা দুধের গ্লাসটা রাফির দিকে এগিয়ে দেয়। রাফি প্রিয়াঙ্কার হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে অর্ধেকটা নিজে খায় আর অর্ধেকটা প্রিয়াঙ্কাকে খাইয়ে দেয়। প্রিয়াঙ্কা দুধের গ্লাসটা ড্রেসিং টেবিলের উপর রাখতে যাবে, তখনই রাফি নিজেই গ্লাসটা টেবিলের উপর রেখে প্রিয়াঙ্কাকে পাঁজা করে তুলে নিয়ে খাটের উপর থপাস করে বসিয়ে দিল। তখনই প্রিয়াঙ্কা বলতে লাগলো, আরে এটা আপনি কি করলেন? আমার কোমরটা তো একেবারে ভেঙে গেল। কোমর ভেঙে গেলে আমি কোমর জুড়ে দেব, তাও কোনো কথা বলবে না, একদম চুপ। এই বলে রাফি নিজের দেহটাকে প্রিয়াঙ্কার উপর ছেড়ে দিল। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথাই বলল না। এদিকে রাফি নিজের হাত দিয়ে প্রিয়াঙ্কার মাথাটাকে নিচের দিকে টেনে নিল। তারপর আস্তে আস্তে প্রিয়াঙ্কার দুই ঠোঁটে আলতো করে একটু ছুঁয়ে দিল। প্রিয়াঙ্কা রাফির স্পর্শ পেয়ে মুহূর্তের মধ্যেই কেঁপে উঠল। রাফি তখন তাকে একটু একটু করে কাছে টেনে নিতে শুরু করলো। রাফি প্রিয়াঙ্কার দুই ঠোঁটে ভালোবাসার স্পর্শ দিতে লাগলো। প্রিয়াঙ্কা থেকে থেকে রাফির স্পর্শ পেয়ে কেঁপে উঠছিল। রাফি প্রিয়াঙ্কার গলার কাছে কিস করতে থাকে। প্রিয়াঙ্কার নিঃশ্বাস ভারী হয়ে আসতে থাকে, সে ছটপট করতে থাকে। রাফি তখন প্রিয়াঙ্কার কানে মুখ রেখে বলতে থাকে, কি হলো, তুমি এরকম কেন করছো? আমি জানি না, আমার কেমন যেন লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। আরে বাহ, তোমাকে ছেড়ে দেওয়ার জন্য ধরেছি নাকি? আজ সারা রাত আমি তোমাকে আদর করব। আজকের এই রাত শুধু তোমার আর আমার জন্য। তোমাকে পাওয়ার জন্য কত অপেক্ষা করেছি, কত কষ্ট করেছি, এখন তোমাকে পেয়েছি। এখন কি আর আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব নাকি? কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না। চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না। আমাকে আমার বউয়ের থেকে ভালোবাসা নিতে দাও। এই বলে রাফি প্রিয়াঙ্কার মধ্যে ডুবে গেল। প্রিয়াঙ্কা ও রাফিকে নিজের আরো কাছে টেনে নিল। মুহূর্তের মধ্যে দুজন ভালোবাসার অতল সাগরে হারিয়ে যায়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রিয়াঙ্কা কিচেনে গেল সবার জন্য সকালের নাস্তা বানানোর জন্য। ঠিক তখনই প্রিয়াঙ্কার শাশুড়ি মা রান্নাঘরে আসে। প্রিয়াঙ্কাকে রান্না করতে দেখে তিনি একটু ধমক দিয়েই বললেন, এই মেয়ে, কি সমস্যা তোমার? তুমি এখানে কি করছো? আম্মু সকাল তো হয়ে গেছে, অনেকক্ষণ হলো, তাই ভাবছিলাম সবার জন্য নাস্তাটা বানিয়ে ফেলি। তখনই রাফির আম্মু একটা ধমক দিয়ে প্রিয়াঙ্কাকে বলতে থাকে, তোমাকে কে বলেছে কিচেনে এসে সবার জন্য নাস্তা বানানোর জন্য? চুপচাপ এখান থেকে চলে যাও। তোমার হাতে রান্না আমরা খাবো না। বাড়িতে কাজের লোক আছে, ওরা আমাদের রান্না করে দেবে। তুমি তো আমার ছেলেকে বশ করেছো, কাজটাই ঠিক মতো চালিয়ে যাও। আম্মু এসব আপনি কি বলছেন?
আপনাকে তো বললাম সবকিছু, তারপরও আপনি আমাকে এভাবে খোঁচে মেরে কথা বলছেন কেন? সহজ কথা বুঝতে পারো না? তোমাকে আমি পছন্দ করি না, তোমাকে আমার সহ্য হয় না। চুপচাপ কিচেন থেকে বের হয়ে চলে যাও, এত ভালো মানুষ সাজতে হবে না। এই বলে রাফির আম্মু প্রিয়াঙ্কাকে একরকম কিচেন থেকে বের করে দিল। প্রিয়াঙ্কা কান্না করতে করতে রুমে চলে আসে। তখনই রাফি ঘুম থেকে উঠছিল। প্রিয়াঙ্কার চোখে জল দেখতে পেয়ে রাফি প্রিয়াঙ্কার সামনে গিয়ে দাঁড়ায় আর তারপর প্রিয়াঙ্কাকে বলতে থাকে, কি ব্যাপার বউ, কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? কই না তো, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। আপনি ফ্রেশ হয়ে আসুন, আম্মু সবার জন্য নাস্তা বানাচ্ছে। রাফি তখন বিষয়টা একটু হলেও আন্দাজ করতে পারে, তাই সে তখনই প্রিয়াঙ্কাকে নিজের কাছে টেনে নেয়, নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে বলতে থাকে, দেখো, তোমায় ভালোবাসি বলে মা বাবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছি, তাই তারা কিছুদিন এরকম করবেই। তুমি প্লিজ মনে কষ্ট নিও না, একটু মানিয়ে নাও, দেখো সব ঠিক হয়ে যাবে। আরে না, সেরকম কোনো ব্যাপার নয়, একদম ঠিক আছি আমি। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, যাও তুমি ফ্রেশ হয়ে এসো। এই বলে প্রিয়াঙ্কা একরকম জোর করে রাফিকেও ওয়াশরুমে ঢুকিয়ে দিল। কিছুক্ষণ পরে রাফি ফ্রেশ হয়ে আসে। রাফি আর প্রিয়াঙ্কা দুজনেই ডাইনিং টেবিলে বসে আছে। তখনই রাফির আব্বু ডাইনিং টেবিলে আসে। রাফির আব্বুকে দেখতে পেয়ে রাফির আম্মু তাদের দুজনের জন্য নাস্তা নিয়ে এলেন এবং দুজনে বসে বসে খেতে লাগলেন। তখনই রাফি এটা দেখতে পেয়ে তার আম্মুকে বলল, কি ব্যাপার আম্মু, এসব কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি সকালবেলা প্রিয়াঙ্কাকে কিচেনে ঢোকার জন্য দিলে না, আর এখন নাস্তা বানিয়ে তোমরা দুজনে খেয়ে নিচ্ছ। আমরা কি কিছু খাবো না নাকি? সেটা আমি কি করে বলবো, তবে হ্যাঁ, তোর বউ আমার কিচেনে ঢুকতে পারবে না, এটাই শেষ কথা। রাফি তখন আর কোনো কথা বলে না, প্রিয়াঙ্কাকে নিয়ে নিজের রুমে চলে আসে। কারণ এখানে দাঁড়িয়ে কথা বললে শুধু কথাই বাড়বে আর কিছুই হবে না, বরঞ্চ এটাই ভালো হবে চুপচাপ এখান থেকে চলে যাওয়া। রাফি প্রিয়াঙ্কাকে নিয়ে নিজের রুমে চলে আসে আর তারপর সঙ্গে সঙ্গে অনলাইনে তাদের দুজনের জন্য খাবার অর্ডার করে। ডেলিভারি ম্যান কিছুক্ষণের মধ্যেই খাবারটা পৌঁছে দিল। ডেলিভারি ম্যান খাবারটা দিতেই রাফি সেটা নিয়ে নিজের রুমে চলে আসে। তারপর প্রিয়াঙ্কাকে নিয়ে খাবার খেয়ে নেয়। এদিকে সেদিন বিকালবেলা তাদের রিসেপশনের অনুষ্ঠান হয়। এরপর রাতে বাবা মা সেখানে যায় না, যদিও সেখানে শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই ছিল। সবাই রাফির মা বাবার খোঁজ করছিল, কিন্তু সবার সামনে রাফি কোনো উত্তর দিতে পারল না। সবাইকে মিথ্যা বলতে হলো। রাফি সবাইকে বলল তার মা বাবা দুজনই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। অনুষ্ঠান শেষ হলো রাত 10টার দিকে। তারপর প্রিয়াঙ্কা আর রাফি দুজনেই বাড়িতে ফিরে আসে। প্রিয়াঙ্কা রুমের বিছানায় এক পাশে বসে কান্না করছে। রাফি তার পাশে এসে বসে আর প্রিয়াঙ্কার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এখন মন খারাপ করো না, সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। দেখো, বিয়ে তো জীবনে একবারই হয়, আর এই বিয়েটা নিয়ে প্রত্যেকটা মেয়ের কত ইচ্ছা অনিচ্ছা থাকে, কিন্তু আমার তো কোনো ইচ্ছা অনিচ্ছাই পূরণ হলো না। আর এইদিকে এখানে আসার পর থেকে আর একটা নতুন ঝামেলা শুরু হয়ে গেছে, বুঝতে পারছি না আমার কি করা উচিত। রাফি তখন প্রিয়াঙ্কার মাথাটা নিজের কাঁধের উপর রাখে আর মাথায় হাত বুলাতে বুলাতে বলতে থাকে, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু যদি ঠিক না হয়? আমাকে বিশ্বাস করো আর আমার উপর ভরসা রাখো, আমি সব কিছু ঠিক করে দিব। সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি সত্যি, 3 সত্যি। এই বলে রাফি প্রিয়াঙ্কাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে আর প্রিয়াঙ্কার কপালে চুমু খায়। এদিকে প্রিয়াঙ্কা ও রাফিকে শক্ত করে জড়িয়ে ধরে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আর তারপর এভাবেই শুরু হয় তাদের নতুন একটি ভালোবাসার গল্প। সুপ্রিয় ভিভাস, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।